বিএনপি ঘরানার লোকজন যখন জয়েন করা শুরু করলো সবাই একে একে, তখন আমি বুঝলাম যে সিনারিও পাল্টে যাচ্ছে। মানে ওর চেয়ে শকড কোনোদিন হই নাই যে এটা কি বিএনপির সর্বোচ্চ মানুষটার কথা বলে আমাকে মানে প্রেশার দিচ্ছেন। আওয়ামী লীগ আমাকে স্টার বানাইছে, আওয়ামী লীগের খেয়ে পড়ে আমি মোটা তাজা হাতি হয়েছি, আমাকে নিয়ে ট্রল করবে ছাত্ররা, আমাকে নিয়ে ট্রল করবে বিএনপি যে ভালো হয়েছে তোরে খাইয়ে দিছি। হ্যাঁ, আমার নিয়ে ট্রল করতেছে আওয়ামী লীগ। কিছু টেলিভিশন চ্যানেল বিগত সরকারের সময় ওখানে যারা কাজ করতেন ধরে নেওয়া হতো তারা সরকারের সহযোগী, তারা এখানে তাদের লোক বসাবে এবং তারা তাদের রাজত্বটা কায়েম করবে। আমরা ভীষণ রকমের যারা উগ্র তাদের থ্রেটের মধ্যে থাকতাম, লিখতে থাকতো, থ্রেট দিতে থাকতো, এই মেরে ফেলা হবে, রেপ করে ফেলা দেওয়া হবে, মানে হাজার হাজার কোটি টাকার সেখানে আমি লুটপাট দেখেছিলাম। না না এরকম হয়, এটা কোনো ব্যাপার না, এটা দেওয়া যাবে না। আমি বললাম না যে আমার কিছু মাথার মধ্যে ক্যারা আছে যে আমি এটা দিব। বাংলাদেশ ব্যাংক দেখার পরে তাদের মতো করে তারা ইনভেস্টিগেট করে দেখে যে এই ঘটনা তো সত্য। একটা ডিপ ফেক ভিডিও, নুট ভিডিও ছেড়ে দেওয়া হলো আমার নাম করে, একদম পুরো নাম করে, ৭১ টিভির নাজনীন মুন্নি, হ্যাঁ, যমুনা টেলিভিশন, নিউজ 24 সবাই এটা নিয়ে প্যাকেজ বানালো, কারণ এটা প্যাকেজ কন্টেন্টই ছিল। হ্যাঁ, কিন্তু ওই সময় ভীষণ রকমের আমি তার দ্বারা হয়েছি, টর্চার হয়েছে। হ্যাঁ, ওই ব্রিফিংটা পর্যন্ত আমার চ্যানেলে যায় না। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং যদি এটা হয়ে থাকে। আমি ইফ আই এম সেইং ইফ ইট ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, কারণ এটা তো সংবাদ, এটা সংবাদ। তার আগে এতটা ব্লাইন্ড হয়ে গিয়েছিলেন। আমি নাকি আওয়ামী লীগের নানা কিছু নিয়ে এখন লাল হয়ে গেছি, ঠিক আছে, আমি লাল কালা, আমি ভাই গোলাপি, আমার কোনো কালার নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দ্য আরজি কিবরিয়া শোতে। আজকে যাকে নিয়ে অনুষ্ঠান করছি তাকে সে আমার বন্ধু মহলে খুবই পরিচিত এবং একই সাথে আমরাও এক ধরনের বন্ধু আমি বলবো। দীর্ঘদিন আমাদের অনলাইনে কমিউনিকেশন ছিল, কিন্তু আজকে আমরা ফেস টু ফেস বসা হয়েছে, এক ধরনের আড্ডাই হবে। এবং তিনি একজন সংবাদকর্মী নিশ্চয়ই, আর হয়তো জনগণের কাছে অতটা পপুলার নয়, অতটা পরিচিত নয়, কিন্তু তিনি আমি বলবো যে সংবাদ অঙ্গনে অতি পরিচিত। তিনি হচ্ছেন নাজনীন মুন্নি। আমি খুবই এক্সাইটেড, আপনার সাথে আমার ফাইনালি বসা হলো। কেমন আছেন? আমি ভালো আছি, এবং নিশ্চিতভাবে, কারণ এর আগে আমরা অনেক প্ল্যান করেছি, আমি নিজেও উদ্যোগী হয়ে প্ল্যান করেছি, কিন্তু হয় নাই নানা কারণে, সেটা শেষ পর্যন্ত হয় নাই। কিন্তু আমি জানি যে এক সময় আমরা যেহেতু একই ঘরানার মানুষ, কখনো না কখনো বসা হবে। আমারও সেটাই মনে হচ্ছিল, এবং আমি তখন আপনাকে পরামর্শ দিয়েছিলাম কিছুটা যে ফাইন, আমার মনে হয় একটু সময় নেওয়া উচিত কথা বলার ক্ষেত্রে। কিন্তু লাস্ট যেই ঘটনাটা ঘটলো এটা আমাকে আসলে কিছুটা হলো, আমার যেহেতু আপনি আমার আইডিতে আছেন, একটু দেখার পরে আমার কাছে মনে হলো যে ফাইন, আমার মনে হয় এবার একটু কথা বলা উচিত। বাধ্য হলাম, কে বা কারা বাধ্য করলো সেই গল্প বাকি রইল। এখানে অসংখ্য মানুষের কিউরিওসিটি। আপনি শুধু এখানে না, এর আগেও আপনি একটি টেলিভিশন চ্যানেলে কাজ করতেন, সেখানেও কিন্তু একই রকমের ঘটনা আমরা শুনেছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কিছু টেলিভিশন চ্যানেল বিগত সরকারের সময় ওখানে যারা কাজ করতেন ধরে নেওয়া হতো তারা সরকারের সহযোগী। মানে এই বিষয়ে আপনার কোনো দ্বিমত আছে? একটু আছে, পার্শিয়ালি। জি। কারণ ৭১ টিভিতে যখন আমরা কাজ শুরু করি, অ্যাকচুয়ালি সে তো অনেক আগের কথা, 2013 সালের কথা। হ্যাঁ, যখন আমরা শুরু করি 13 সালের কথা, তখন আমিও নাজনীন মুন্নি হয়ে ওঠেনি, মানে খুবই ছোট রিপোর্টার, যাকে বলে স্টাফ রিপোর্টার হিসেবে জয়েন করেছি, রাইট। তো ওই সময় তো রাজনীতি, তারপরে রাজনীতির মধ্যে সাংবাদিকের স্টেক, এত কিছুই নাই। তখনও আমি বিজনেস বিটে কাজ করি, তারপরে ধীরে ধীরে বড় হয়েছি, পলিটিক্যাল বিটে গিয়েছি, নির্বাচন কমিশনে গেলে স্টেপ বাই স্টেপ উপরে উঠেছে। কিন্তু ওইটা আসলে একটা দারুণ মিক্সচার ছিল। কেন ৭১ টেলিভিশন এত হিট করেছিল, বাবু ভাই খুব বুঝতে পারতেন যে কে কার জন্য, কে কোন ইয়ের জন্য পারফেক্ট। হ্যাঁ, উনি ওই পারফেক্ট জায়গায় পারফেক্ট মানুষটাকে খুঁজে নিয়ে আসছেন। আপনার মনে আছে নিশ্চয়ই যে ৭১ টিভি অ্যাকচুয়ালি যখন শুরু হয় তখন উনি সকল স্টারকে নিয়ে এসেছিলেন একসাথে, সামিয়া জামান, সামিয়া রহমান, নবনীতা, মিথিলা, ফারজানা, সবাই ওইখানে ছিলেন। হ্যাঁ, কাউসার মাহমুদ, মানে যেগুলো স্টার ছিল তখন সবগুলি উনি নিয়ে আসছেন। কারণ উনি চেয়েছেন একটা চ্যানেলকে হঠাৎ করে মানুষের সামনে কি দিয়ে করবেন, হয় আপনি কন্টেন্ট দিয়ে করবেন, নইলে এমন একটা ফেস দিয়ে করবেন যে মানুষ তাকাতে বাধ্য হবে আপনার চ্যানেলের দিকে। উনি সেকেন্ডটা নিয়েছিলেন যে এমন কিছু ফেস চাই যে আমার চ্যানেলের দিকে মানুষ তাকাতে বাধ্য হবে। এবং তারা শুধু ফেস ছিল না, তারা কিন্তু আসলেও জিনিয়াস ছিল, সবাই ভীষণ রকমের। তো বাবু ভাই যখন এটা শুরু করেন তখন তো সামিয়া জামান, সামির রহমান, নবনীতা সবাই কিছু, তখনও আমরা বুঝে উঠতে পারি নাই যে এটা আসলে আওয়ামী লীগ ঘরানার একটা খুবই মুখপাত্র হয়ে দাঁড়াচ্ছে। কারণ শুরু থেকে আমরা প্রচুর রিপোর্ট করতাম
প্রচুর মানে এগেনস্ট মানে সরকার এই ধরনের রিপোর্ট আমরা প্রচুর করতাম। তো যখন এটা আসলে হয়েছে ধীরে ধীরে মেবি 2018-র আগের থেকে তীব্র আকার ধারণ করেছিল ওই মুখপাত্র ভূমিকাটা। এর আগে উনি শুধু ওই জার্নাল কেন্দ্রিক যে শোটা ছিল ওইটাতে উনি একটা পলিটিক্যাল তৈরি করার চেষ্টা করতেন। তো সামিয়া জামান ম্যাম তো কোনোভাবেই কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন তার নাই, উনি ভীষণ হচ্ছেন মিডিয়া ব্যক্তিত্ব একজন, খুবই উনি ওই শোটা করতেন। তো ওইটার মধ্যে কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন পুরা তখনও আমরা এখন বুঝে উঠতে পারি নাই। উনি করার চেষ্টা করতেন 21 রাজ্যে এরকম করে করতেন, কিন্তু একটা হালকা সাইড তো থাকতোই সবসময়, এটা আমরা বুঝতে পারতাম এবং এটা তো হয় যে যে সরকার যে সময় ক্ষমতায় সেই সাইডেই টেলিভিশনগুলি কথা ইচ্ছা হয়েও বলে, অনিচ্ছাকৃতও বলে, ভয়েও বলে, নির্ভয়েও বলে। তো ওকে ফাইন, ওইটা নিয়ে কত নাই। তো আমরা যখন মানে আমি যদি বলি ওইখানে ওই যে উনি যে বাছাই করেছিলেন আমাদের ওইখানে মনে করেন 80%-এর বেশি মানুষ অন্য ঘরানার ছিল, শুধু মাথার কয়েকজন মানুষকে উনি পছন্দ করেছিলেন যে কোর আওয়ামী লীগের। বেশিরভাগই, এবং এখনও যে 71 টিভিটা চলছে 71 টিভির ওই উপরের দিকের কোর কয়েকজন মানুষ ছাড়া সবাই আছে, হ্যাঁ বেশিরভাগ মানুষ আছে। কেউ কেউ হয়তো না নিজের মতো করে চাকরি ছেড়ে দিয়েছে বা নতুন ম্যানেজমেন্টের সাথে সে পেরে উঠে নাই, কিন্তু বাইরের থেকে কোনো চাপ আসার মতো আর একটা সিঙ্গেল মানুষও ছিল না ওইখানে যে ও থাকতে পারবে না বা সে থাকতে পারবে না। 71-এর বেশিরভাগ মানুষই আসলে নানা ঘরানার ছিল, এবং এখন যে যারা 71-এ কাজ করে তারা কিন্তু বিএনপি ঘরানারে একদম স্ট্রং, একদম প্রকাশ্য বলারই, এবং তারা কিন্তু 71-এ অনেক ভালো অবস্থানেই ছিল। আমরা যখন এই পুরো 15 বছর বলেন 16 বছর বলেন ওরা খুবই ভালো অবস্থানে ছিল, আমাদের সবার সাথে নিয়ম মেনেই তাদের প্রমোশন হয়েছে, স্যালারি বেড়েছে, কখনোই কোনো ডিপ্রাইভড হওয়ার মতো সুযোগ ওইখানে ছিল না। ওইটা বাবু ভাই করতেন না। বাবু ভাই শুধু একটা ছিল যে ওই পলিটিক্যাল শোগুলাতে কেমন করে উনি সেটার করবেন। তো এই অবস্থার মধ্যে সবাই আওয়ামী লীগের ওইখানে এটা একেবারেই ছিল না, কিন্তু যে ফেজগুলি তৈরি হয়ে যাচ্ছিল সেই ফেজগুলো আওয়ামী লীগ হিসেবেই তৈরি হয়ে যাচ্ছিল, যেহেতু তারা শো করে, যেহেতু তারা একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নিয়ে ঘুরছে, এবং যেহেতু তারা অফিসের একটা কি বলে একটা পলিসি বলেন যে আমাকে এটা এই কর্ম করে করে করতে হবে, মানতো বলেই মনে করেন ওইটা একটা আওয়ামী লীগ ঘরানা টেলিভিশন হিসেবে হয়ে গেল। আপনি যদি সারাক্ষণ পাঞ্জাবি পড়েন তাহলে আপনাকে মনে হবে যে কিবরিয়া হচ্ছে ইসলাম ঘরানার মানুষ, আপনি যদি স্যুট বুট পরেন আপনাকে বলবেন কর্পোরেট ঘরানার মানুষ। এই ইডিওলজিক্যাল সমস্যাটা তো এটা আসলে বাংলাদেশের আমার মনে হয় আপামর জনসাধারণ এরকম করে কেন চিন্তা করে সেটা নিয়েও একটা ডিবেট হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা এবং তারা করে, বাইরে থেকে আপনাকে দেখে পুরোটাই জাজ করে ফেলে যে আপনি কি করতে পছন্দ করে, করতে তারা পছন্দ করে, এবং আমরা আসলে এমনভাবে জাজ করি যে আমি যা বলছি সেটাই ঠিক। ও কিন্তু কিছুই জানে না, মনে করেন কিবরিয়া সম্পর্কে সে কিচ্ছু জানে না, কিন্তু আপনি সম্পর্কে সে এমন বক্তব্য এত কনফিডেন্টলি বলবে আপনি মানে অবাক হয়ে যাবেন যে খিরে এটা তো আমিও আমার সম্পর্কে জানি না। এটাই হচ্ছে প্রবলেম। তো ওই ফেজগুলি ভীষণ রকমের আওয়ামী লীগ হয়ে এবং সারাক্ষণই ওই না, কিন্তু মনে আমার যতটুকু আপনাকে আমি দেখেছি বা বুঝেছি, কোনো প্লেস ছেড়ে দেওয়ার পেছনে দুটো রিজন যদি আমরা বলি মানে আমাদের মানে কাজের জায়গা থেকে, একটা হচ্ছে যে ওয়ার্ক প্লেসে ডেফিনেটলি আমি নিজেও ফেস করেছি এরকম যে দেখা গেল আমাকে যে প্রমোশনটা দেওয়ার কথা সেটা প্রমোশন না দিয়ে পেছন থেকে এমন একজনকে নিয়ে এসছে, তাকে হয়তো আমি ট্রেন আপ করেছি, সে আমার বস, যত টাকায় স্যালারি আমাকে দেওয়া হোক না কেন আমি এটা এগ্রি করব না, খুব স্বাভাবিকভাবেই। তো এটা কি শুধু আপনার অর্গানাইজেশনাল এথিক্সের জায়গা থেকে দ্বন্দ্ব হলো, নাকি একটা রাজনৈতিক মতাদর্শের জায়গাতেও যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছিল বা যদি হয়ে থাকে ওই জায়গাটাও একটা বড় ধরনের ক্ল্যাশ ছিল? লাইক পলিটিক্স আমরা সবাই করি ডিফারেন্ট ফর্মে, আমার নিজের একটা পছন্দের দল আছে, আপনার আছে, কিন্তু এই দল নিয়ে কতদূর পর্যন্ত আমি এক্সারসাইজ করবো, আমার এথিক্সের বাইরে গিয়ে আমি করবো কিনা সেটা একটা বড় কোশ্চেন। আমি বুঝতে পারছি আমার দল ভুল করছে, হ্যাঁ সেটা আমি বলতে পারবো কিনা বা সেটা বললে আমার কি হবে, এই জায়গাটায় আমি নিজেকে স্যাক্রিফাইস করবো কি করবো না, এরকম কোনো জটিলতা ছিল কিনা? 100% ছিল। আমার মূল জটিলতা ওইটাই ছিল, যেহেতু দুটো প্রসঙ্গে আমি বলি, আগেরগুলো তো নানা কারণে আমি ওই আসে নাই এর কারণে চেঞ্জ করা হয়েছে, বা আমি একটু বড় ঘরানায় গিয়েছি এই কারণে চেঞ্জ করা হয়েছে, বা নিউজ চ্যানেল, আপনাকে তো পুরোটাই বললাম। কিন্তু 71 ছাড়ার পেছনে আসলে মূল ঘটনাটা যেটা ছিল, প্রথম দফায় ঘটনা ছিল ওই একই। আমি যখন নিউজ 24-এ চলে যাই, আমার ওই যে আমি বললাম না যে স্কুল কলেজ করতে করতে আমার সাফোকেশন তৈরি হতো, যে আমি খুবই বন্দি কিছু ঘটনার মধ্যে, আমি এই ঘটনার মধ্যে বন্দি থাকতে চাই না। আমি ভাই
যেটা ঘটছে আমি সেটা চাই যে ওইটা ঘটুক, মানে আমি জনগণকে জানাতে চাই, কিন্তু ওইটাকে আমি টুইস্ট করতে পারবো না, আমি এটা টুইস্ট করতে চাই না, কারণ এতে আমার হচ্ছে জনগণ আমার প্রতি আস্থাটা হারাবে। সাংবাদিক হিসাবে এটা আমার এথিক্সের মধ্যে পড়ে না, এটা আমার বরাবরই সবসময়ের জন্য মনে হতো। এবং এটা আমি প্রথম ধাক্কাটা বোধহয় খেয়েছিলাম 2014 বা 15 দিকে বেসিক ব্যাংকের একটা রিপোর্ট করতে, যে বেসিক ব্যাংকে তখন কলাপস করে ফেলছে, কিন্তু সেটা বাইরে থেকে কেউ জানে না। আমার কাছে কিছু পেপার আসলো যে কি পরিমাণ ঋণ ডিফল্ট হয়েছে তাদের, এবং তারা সেটা উদ্ধার করতে পারে না, মানে পুরো একটা কেওয়াস অবস্থা। এবং এটার পেছনে ওই আব্দুল হাই বাচ্চু নামের ভদ্রলোক, যার কথা নিশ্চয়ই পরে আপনারা শুনেছেন, এবং পুরাটা আমি খুঁজে ইনভেস্ট করে বের করে ফেলাম। এবং এটা সব ভয়াবহ তথ্য, মানে পুরোটাই সে নিজের গ্রিপে নিয়ে যে সমস্ত কিছু করেছে। তো সেই রিপোর্ট আমি যখন নিয়ে আসলাম, তো আমাকে দিতে দেওয়া হবে না সেই রিপোর্ট। হ্যাঁ, তো আমি বললাম কেন? বলে এই ব্যাংকগুলোতে এরকম ঘটনা ঘটে, এইরকম একটু ঘটে, তুমি এটাকে নিয়ে এত বড় কিছু। আমি বললাম ভাই, এই ব্যাংকটা এমন জায়গায় গেছে যে এখন যদি না বলেন এটা কলাপস করবে এবং কোনোভাবে এটাকে ফেরানো যাবে না। এখনও কিছুটা সুবিধা আছে, সময় আছে, যদি বাংলাদেশ ব্যাংক এখানে কিছু একটা করে, নতুন যদি কাউকে বসানো হয় হয়তো কিছু হতে পারে, কিন্তু সেই হওয়ারও সময় এখন এটাতে নাই। এবং এটা যদি আপনারা প্রকাশ না, এটা শুধুমাত্র 2-1 জন ডিফল্টার হয়েছে, ব্যাপারটা এরকম ছিল না, মানে হাজার কোটি টাকার সেখানে আমি লুটপাট দেখেছিলাম। দিতে না এরকম হয়, এটা কোনো ব্যাপার না, এটা দেওয়া যাবে না। তো আমি বললাম না যে আমার কিছু মাথার মধ্যে ক্যারা আছে যে আমি এটা দিব, বুঝছেন, আমার কেন এটা দেওয়া যাবে না। এখন তো অনেকের আছে যে ফেসবুকে আমি ছেড়ে দিলাম আমার একটা, তখন তো আর এতখানি ছিল না। তো ফ্রাইডেতে আমাদের তুলনামূলকভাবে, যে আমরা যেমন কথা বলছি যে তুলনামূলকভাবে একটু কম মানুষ থাকে, বসরা থাকে না, থাকে না। তো আমি আমার এডিটরকে কনভিন্স করে ফেললাম যে বস, আমি একটা খুবই ভালো রিপোর্ট নিয়ে আসছি, রিপোর্টটা দেন। তো উনি দেখছে যে রিপোর্টটা অনেক ভালো, উনি করছে কি ওটা লিড হিসেবে ছেড়ে দিচ্ছে। ওই একবারই ওই রিপোর্টটা গিয়েছিল, এবং ওর জন্য আমি যা সহ্য করতে হয়েছে আমাকে, মানে ভয়ঙ্কর অবস্থা। চাকরি চলে যায় কেন, মানে কেন আমি এই প্রতিবেদন শেষ পর্যন্ত আমি এখানে ছাড়লাম, এই হবে সেই হবে। এবং সবচেয়ে কষ্টকর ঘটনা সেটা ছিল, মানে অনেক দিন আমি এরকম ওএসডি টাইপের ছিলাম, যেটা নিয়ে এত বিতর্ক হচ্ছে, হ্যাঁ, রিপোর্টিংয়ে যাইতে পারি না, কিছু করতে পারি না, অফিসে আসা যায় এরকম। তো ওই সময়টাতে ওই প্রতিবেদনটা কেমন করে জানি দুদক দেখেছিল, বাংলাদেশ ব্যাংক দেখেছিল। বাংলাদেশ ব্যাংক দেখার পরে তাদের মতো করে তারা ইনভেস্টিগেট করে দেখে যে এই ঘটনা তো সত্য, এবং তারা দুদকও একই সাথে ইন দ্য মিন টাইম দেখেছিল যে ওই একবারই, যেহেতু 71 একটু তখন পরিচিত হয়ে উঠছে, শুক্রবার ছিল, সবাই ছুটির দিন, 2টা নিউজ সবাই দেখে ফেলছে, ওরা ইনভেস্টিগেট করে দেখে এই ঘটনা সত্য। ওই দুদকের প্রথমবারের মতো তখন আমাকে ইনভেস্টিগেশনের রিপোর্টার হিসেবে, আমাকে ইনভেস্টিগেটিভ রিপোর্টার হিসেবে অ্যাওয়ার্ড দেয়। তো ওরা যখন আমাকে সেই অ্যাওয়ার্ড দেয়, ওইখান থেকে আমাকে চিঠিতে ফোন করে তারা একজন ডিরেক্টর বললেন যে, আমি বললাম আমি তো প্রতিবেদন জমা দেই নাই। বলে কি না, আমরা এটা স্বইচ্ছাপ্রণোদিত হয়ে এটা করেছি, কারণ হচ্ছে তাতে অনেক বেশি রিপোর্টাররা যাতে আগ্রহী হয়, আমরা প্রথমবারের মতো এটা চালু করবো ভেবেছি, এবং প্রথমবারই আমরা আপনার রিপোর্টটা দেখে আপনাকে এই কারণে আমরা করেছি। তো আমার জন্য খুবই মানে সম্মানজনক অবস্থা ছিল। তো ওনারা বললেন যে আপনি আপনার অফিসের বসকে নিয়ে, কারণ তারা এত সাহস দেখিয়েছে, আপনি তাকে নিয়ে চলে আসবেন। আমি গেলাম বাবু ভাইয়ের কাছে। বাবু ভাই আমাকে বলে যে, তুমি একটা কিছু হয় না, আমার মাথার মধ্যে তার চেয়ে বাড়ি দাও, তুমি আমার যে পরিমাণ সর্বনাশ করছো। তো উনি যাবেন আমি বুঝলাম, আমি যেয়ে দেখলাম যে সবাই আরও 2-3 জন পুরস্কার পেয়েছে, তাদের সবার বসরা আসছে, সবাই সুন্দর সুন্দর কথা বলছে, আমার সাথে কেউ যায় নাই। তো আপনি বুঝেন যে একজন রিপোর্টার হিসেবে সে কি পরিমাণ সে প্রেশারাইজড হয়, বা তার কিরকম খারাপ লাগতে থাকে। তো আমার খারাপ লাগছে, এবং তারপরে হচ্ছে অনেক ঘটনা ঘটেছে যেটা আমি ফাইনালি করতে পারি নাই। এখন আপনারা যদি বলেন যে হ্যাঁ এটার জন্য বাবু ভাই দোষী ছিল, নট অনলি বাবু ভাই দোষী ছিল, এটা তো বেশিরভাগ চ্যানেলেরই এই একই সিন। কারণ হচ্ছে আপনি যখন বস হয়ে উঠবেন, আমরা তো এখন একটু বড় হয়েছে, আমরা জানি, ধরেন আপনি একটা ক্রাইমের সাথে জড়িত হয়েছেন, আমার একটা রিপোর্টার জানে না কিবরিয়ার সাথে আমার সম্পর্কটা কি, রিপোর্টার যে দেখাইলো যে কিবরিয়া তো এই কাজটা করে, কিবরিয়া ভাই এটা করছে, আমি এটা রিপোর্ট নিয়ে আসছি। আমার মনে হলো কিবরিয়া ভাই এই কাজ করছে, আচ্ছা ঠিক আছে আমি পার্সোনালি কথা বলি, কিবরিয়া ভাই আপনি করছেন, এটা খুব খারাপ কাজ করছেন, এটা হবে না ভাই, আপনি তো বিপদে পড়ে যাবেন, আমি তো অবাক হয়েছি, বা আমি কথাবার্তা বন্ধ করে দিব, আমি আমার মতো করে। কিন্তু এটা প্রকাশিত হওয়ার পর কিবরিয়া ভাই জেলে চলে যাবে, এই রিস্কটা আমি হয়তো নিব না। এটা আমাদের এক ধরনের স্বজনপ্রীতি কাজ করে, রাইট? সো আমি এই কারণে বাবু ভাইকে কখনো
ওই ক্ষেত্রে মানে আমার ক্ষেত্রে তাকে আমি কোনো দোষ দেই না। সে হয়তো একটা প্রতিষ্ঠান দাঁড়া করতে চেয়েছে স্ট্রাগল করে। কারোর সীমাবদ্ধতা আসলে অন্য সাইড থেকে বোঝাটা সম্ভব হয় না, কিন্তু আমি তো ফেস করার ফলে ওই যে প্রথম আমি বাবু ভাইয়ের কাছে মানে তার ঘরানার না বলে একটা ডিটাচড হয়েই গেলাম। ওকে, হয়ে গেলাম। তো আমি কোনো কিছুতেই আসলে ওনার কাছাকাছি ছিলাম। উনি খুবই আমোদপ্রবণ মানুষ, সবার কাছ থেকে ইয়েটে করতো, কিন্তু আমি বুঝতাম যে ওনার সাথে আমার দূরত্ব আছে, অনেকখানি দূরত্ব আছে, কিন্তু উনি আবার আমাকে বাঁচায়ও রাখতে চাইতেন। তো এটা আমি খুবই আগ্রহ করে একদিন জিজ্ঞেস করেছিলাম, কারণ প্রায় সময়ই ওনার সাথে আমার ঝগড়া হইতো। কারণ আমি যখন শো করতাম তখন এই কোশ্চেন কেন করছো, ওই কোশ্চেন কেন হয়েছে, এটা নিয়ে আসছে, তোমাকে আর শো করতে হবে না, এরকম নানা ধরনের ঝগড়া হইতো। তো আমি হচ্ছে বাবু ভাই আমি তো করতেই পারি না, মানে আমি এত চাপ নিয়ে আমার করতে ইচ্ছা করে না, হ্যাঁ, আর হচ্ছে কেনই বা আমাকে তাহলে রাখেন, দিয়েন না। তখন ওই বলতো না, সব কিছুর বাইরে একজন সাংবাদিক টেলিভিশনে থাকা দরকার আছে, তুমি সাংবাদিক কোটা তোমাকে আমি রাখি। তো ওনারা সবাই তো সব কোটায় রাখে, আওয়ামী লীগ, বিএনপি, সাংবাদিক কোটা, তো উনি নাকি আমাকে সাংবাদিক কোটায় রাখতেন। যাই হোক, কিন্তু তারপরেও আমি যতদিন টিকেছিলাম, আমি বললাম যে আমি নাম বলবো না, মানে যে পরিমাণ ভয়ঙ্কর অত্যাচার করতো, টিকেছিলাম। ওই বাবু ভাই বলতেন যে ওর কিছু না কিছু অন্তত করতে দাও, এই করে হয়তো আমি একটা রিপোর্ট করে নিয়ে আসতাম। বেশিরভাগ সময় রিপোর্ট করতে পারতাম না। এই যে আপনাকে আমি বলে রাখি যে ধরেন এই যে আওয়ামী লীগ আমলে যতগুলি বড় ইনফ্রাস্ট্রাকচার হয়েছে সব তো উৎসবের মধ্যে হয়েছে। পদ্মা সেতু বলেন, মেট্রো রেল বলেন, এক্সপ্রেস হাইওয়ে বলেন, বিশাল বিশাল উৎসব হয়েছে না, 3-4-5 দিন যাবত, 7 দিন যাবত, কোথাও আমার এন্ট্রি ছিল না, কোথাও ছিল না, আমাকে কোথাও যাইতে দিত না। শুধু যে মানে এটা অদ্ভুত ব্যাপার, মানে আমি যে জায়গায় এসছি, মানে সাংবাদিক হিসেবেও তো আমি ওখানে যাইতে পারি, যে একটা ঘটনার রিপোর্ট বা ওইটা তো আমার দেখতে ইচ্ছা করতেছে, আমি আই ফিল প্রাউড যে আমার দেশে এই জিনিসটা হয়েছে। সেটা কে করতেছে না সেটা পরের প্রশ্ন, সেটা রাজনৈতিক আলাপ যদি আমি রাখি সেটা পরের প্রশ্ন, কিন্তু এটা তো আমার দেশের জন্য করে দিছে কেউ, আমি তো যেতে চাই, রাইট, কিন্তু আমাকে কখনো যাইতে দেওয়া হতো না। ওই যে একটা ডিটাচড ফিল, আমি বুঝতে পারতাম যে আমাকে ওন করছে না কেউ, হ্যাঁ, ওইখান থেকে আমার মনে হতো যে আমার এখান থেকে চলে যাওয়া উচিত। এবং তার চেয়েও বড় কথা, সবচেয়ে বড় ক্রাইসিসটা হয়েছিল যেখানে, যেহেতু ৭১ খুবই অসাম্প্রদায়িক কথা বলতো, মানে অসাম্প্রদায়িক চ্যানেল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতো, আমরা ভীষণ রকমের যারা উগ্র মৌলবাদী তাদের থ্রেটের মধ্যে থাকতাম। যাই হোক না কেন তারা হচ্ছে লিখতে থাকতো, থ্রেট দিতে থাকতো, এই মেরে ফেলা হবে, রেপ করে ফেলা দেওয়া হবে। আপনার অবস্থান দাঁড়িয়েছে না এই ঘরে না ওই ঘরের, আমি সারা জীবনই এই অবস্থায়, ফেলে দেওয়া হবে, এরকম তারা করতো। এবং ওই জিনিসটা এত প্রচলিত ছিল যে আমি আপনাকে বলি, আমাদের করোনার সময় একজন প্রডিউসার মারা গিয়েছিলেন, যার যমজ দুটো বাচ্চা রেখে, ওটা খুবই করেছিল যে তার বাচ্চাটা হওয়ার সময় সে মারা গিয়েছিল। এবং ও এত লক্ষ্মী একটা মেয়ে ছিল, ওই মেয়েটা যখন মারা গেছে, আমরা যখন সবাই কান্নাকাটি করতেছি, কারণ ওর ছোট 2টা যমজ বাচ্চা, করোনায় মারা গেল মেয়েটা। ওই মেয়েটা তো কিছুর সাথে ছিল না, ও প্রডিউসার। ওটাও নিয়েও দেখেছি আমরা ফেসবুকে, যথেষ্ট রকমের হয়েছে, এত ট্রল হয়েছে একটা মৃত মানুষকে নিয়ে, এটা কি মানবিকতা? হ্যাঁ, মৃত মানুষটা যদি সবচেয়ে খারাপ মানুষ হয়, তারপরেও তো আমরা তখন আর বলি না। এবং তাহলে বুঝেন যে জীবিত আমরা যারা ছিলাম, রাইট। মুন্নি, এই ডিসকাশনটা অনেক ইন্টারেস্টিং একটা ডিসকাশন, এবং সাইকোলজিক্যাল জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই ডিসকাশনে যদি আমরা আগাই, আমাদের ঘন্টার পর ঘন্টার সময় লেগে যায়। যে হ্যাঁ, ঠিক আছে, এক কথা হচ্ছে যে আমরা যাই কিছু করছি না কেন, আমরা আমাদের দেশের মানুষের জন্য করছি। সো তারা যদি রেডি না হয়, ইট ক্যান বি আ মিসফায়ার। সো আমরা যেটাই বলি না কেন, অসাম্প্রদায়িক বলি বা যাই বলি না কেন, আমরা যে কমিউনিটির জন্য করছি, কিছু তো প্রসেস থাকে। লাইক আমি যদি একটা কম্পিউটারের সঙ্গে তুলনা করি, যে আমি ধাপে 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 তাকে আপডেট করব, তাই না? সো তারা রেডি না, তাকে আমি এমন কিছু একটা দিয়ে দিলাম এবং তার মুখোমুখি হয়ে গেলাম, তো সেও বিপদে, আমিও বিপদে, এবং বুমেরাং হয়ে আপনার কাছে ফিরে আসবে। এক্স্যাক্টলি। সো এরকম কিছু নিশ্চয়ই হয়েছে। আর মূল কথা হচ্ছে ওইটা একটু শেষ করে নেই, কারণ ওই ঘটনাটাই মানে লাস্টে এই কারণে আসলাম যে কখন আসলে আমি সিদ্ধান্ত নিলাম যে আর আমার পক্ষে থাকা সম্ভব না। কারণ হচ্ছে ওই ঘটনাটার সিকুয়েলটাই এইটা, যে তারপরে ওইটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করেছিলাম, আপনি তখন আমাকে অনেক কথা বলেছিলেন, যে একটা ডিপ ফেক নুড ভিডিও ছেড়ে দেওয়া হলো আমার নাম করে, একদম পুরো নাম করে, ৭১ টিভির নাজনীন মুন্নি। হ্যাঁ, চেহারাটা ডিপ ফেক করলে তো বোঝায় যে আমার চেহারার সাথে মিলে না, এরকম একটা জায়গা থেকে। কিন্তু উপরে যখন লিখে দেয় তখন তো মানুষ তো বিশ্বাস করতে পছন্দ করে সমস্ত কিছু, রাইট? মানে আমি আমার লাইফে মানে ওর চেয়ে শকড কোনোদিন হই নাই যে এটা কি। হ্যাঁ, কারণ আমার একটা পেজ আছে, সেখানে আমার ফলোয়াররা দিচ্ছিল ওই ভিডিও আমাকে, মানে আমি দিশারা হয়ে গেছিলাম যে এটা কি, এবং মানে এখন আমার কি করা দরকার।
অ্যাকচুয়ালি তখন কি করা উচিত ছিল, একটা প্রতিষ্ঠান হিসেবে আমার পাশে দাঁড়ানো দরকার ছিল যে এটা যা হচ্ছে। আপনি যে প্রতিষ্ঠানে কাজ করতেন তারা আপনার পাশে দাঁড়াবে, রাইট? রাইট, সেটাই তো, কারণ ওই প্রতিষ্ঠানের জন্যই তো আমার এই পরিস্থিতিতে তৈরি হচ্ছে, আমার তো পার্সোনাল কারোর সাথে কোনো জায়গা নাই। এবং আমি যখন বললাম তখন এটাকে তারা ইগনোর করলেন। হ্যাঁ, আমাকে বললেন আরে এরকম তুমি একটা স্টার হয়ে যাচ্ছ মানুষ, আর হচ্ছে সংবাদকর্মীদের এরকম কত কিছু হয়, এগুলো ইগনোর করা শিখো। আমার কাছে মনে হচ্ছে যে হাউ কাম আমি যদি এটা ইগনোর করি, এটা যদি দুনিয়াব্যাপী ছড়িয়ে যায় এবং ওইখান থেকে 30% মানুষই বিশ্বাস করে দিস ইজ মাই ভিডিও, তখন আমার যে গ্রহণযোগ্যতার জায়গা, আমাকে মানুষ একটা সিরিয়াস মানুষ হিসাবে দেখতে দেখতে তখন চিন্তা করবে যে ওই ভিডিওটা কি ছিল, রাইট? তখন তো আমার গ্রহণযোগ্যতাই থাকে না, সেটা সামাজিকভাবে হোক, যে করেই হোক। আমার তো একটা পরিবার আছে, আমার সবাই তারা বাইরে যাবে, মানে এটা কেমন করে কেউ বলতে পারে যে ইগনোর ইট? এটা তো ইগনোর করার ইস্যু না। আমি গালি ইগনোর করতে পারি, আমি হুমকি ইগনোর করতে পারি, আমি নানা ধরনের সংকটের মধ্যে দিয়ে যেতে পারি, কিন্তু এই ধরনের একটা ভিডিও তো ইগনোর করার কোনো একটা মেয়ের জন্য কখনোই সম্ভব না। সো আমি যখন খুবই বললাম, আমার পাশে একটা সিঙ্গেল মানুষ কিবরিয়া ভাই তখন দাঁড়ায় নাই, একটা সিঙ্গেল মানুষ না। এবং কেউ যখন দাঁড়াইলো না, তখন আমি যে বললাম যে এটা থেকে তো আমার নিজেকেই নিজে বাঁচতে হবে, যে এটা আমি না, এটা আমাকেই প্রমাণ করতে হবে, বা এটা যে একটা কিছু হয়েছে। এবং আমি যে তখন রিকোয়েস্ট করলাম বাবু ভাইকে যে বাবু ভাই আপনি অন্তত সোশ্যাল মিডিয়াতে একটা সতর্কীকরণ দেন যে আমাদের সাংবাদিকের নামে এই ধরনের ভিডিও ছাড়া হচ্ছে, এটা সঠিক না, সবাইকে এটা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। কিছু না, আপনার টেলিভিশনেও কোনো রিপোর্ট করতে হবে না। বাবু ভাই ইভেন ওই জিনিসটাও করে নাই। তখন আমার মনে হচ্ছে আমি কাদের জন্য আসলে কাদের কাছে আছে। আগের থেকে তো একটা ডিজন ফিলিং ছিল এবং ওই চাপ ফিলিং ছিল যে আমি যা করতে চাই আমি তাই করতে চাই, আমি পলিটিক্যালি বায়াসড হতে চাই না, আমার যা ভালো লাগে আমি বলতে চাই, আমার যা খারাপ লাগে আমি বলতে চাই, সব কিছু জম ছিল আসলে। এবং এইটা ছিল শেষ পেরেকটা। আমি যখন তারপর আমি নিজে ঠিক করি যে আমি পুলিশের কাছে যাব, আমি পুলিশের কাছে যাই, আমি দেখাই, আমি বলি যে এটা এখান থেকে আসতেছে, আমি ঠিক জানি না এটা কে বানানো হয়েছে। তো পুলিশ তার মতো করে ইনভেস্টিগেশন করেছে সমস্ত কিছু করার পরে, তারপর পুলিশ তাদের মতো ব্রিফ করেছে, দুজনকে গ্রেফতার করার পরে তখন আমি একটু স্বস্তি পেয়েছি যে এটা থামছে। এবং আপনি অবাক হবেন শুনে, যেদিন পুলিশের গুলশান থানার ডিসি এই ব্রিফটা করেন যে এটা একটা ভুয়া ছবি ছড়ানো হয়েছে, আমরা ধরেছি এবং তাদের মাধ্যমে যারা করেছে তাদের আমরা খুঁজে বের করে ফেলবো, ওই ব্রিফিংটা পর্যন্ত আমার চ্যানেলে যায়নি। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। ওই ব্রিফিংটা 2টার সময়, আপনি তো ওসিবিও চিনেন, আমার দর্শকরা হয়তো এতটুকু পর্যন্ত ইজ কনসিডারেবল। যদি এটা হয়ে থাকে, আমি ইফ আই এম সেইং ইফ ইট ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, কারণ এটা তো সংবাদ, এটা সংবাদ। হ্যাঁ, যে তুমি একটা মেয়ের সম্পর্কে, আমি ধরেন কিছু না তাদের কাছে, কিন্তু এটা তো সংবাদ ছিল, অফ কোর্স ইটস আ সংবাদ। তো 2টা নিউজে ছোট্ট করে যে ওসিবিওর মতো করে গেল, তারপরে নাই, পুরা নিউজটা হাওয়া, কোথাও নাই, না সোশ্যাল মিডিয়াতে, নাই অন্য যমুনা টেলিভিশন, নিউজ 24 সবাই এটা নিয়ে প্যাকেজ বানালো, কারণ এটা প্যাকেজ কন্টেন্টই ছিল। হ্যাঁ, তো আমার প্রতিষ্ঠান সেটা করলো না, আমি একা লড়লাম, একা সমস্ত কিছু করলাম। এবং অদ্ভুতভাবে এই যে আওয়ামী লীগ আমাকে অনেক ট্রল করে যে তুমি আওয়ামী লীগের সময় অনেক সুবিধা নিছো, হ্যান ত্যান মেলা কিছু, কি যে সুবিধা নিছে আল্লাহ জানে। ওই সময়টাতে যে তদন্তকারী কর্মকর্তা ছিলেন, সেই তদন্তকারী কর্মকর্তা, মনে করেন যে আসলে কালপ্রিট, সেই নামটা বলছি না, আমরা নানা রিস্কের মধ্যে থাকি আপনি জানেন, যে আমাকে ফোন করে স্বীকার করেছে যে তারা এটা করেছে, সেই তদন্তকারী কর্মকর্তা তাদের সবাইকে বাদ দিয়ে রেখে ওই যে যারা ছড়াচ্ছিল তাদের কয়েকজনকে রেখে একটা চার্জশিট দিয়ে ফেললেন। এবং সেই চার্জশিটে কিন্তু যিনি আবেদন করেন তার নারাজি থাকতে হয়। ওই কর্মকর্তা আমাকে জানান নাই পর্যন্ত যে একটা চার্জশিট আমরা দিয়েছি, আপনি কি এটা ঠিক আছে নাকি ঠিক নাই, উনি না জানে সেই চার্জশিট দিচ্ছেন, আমার খবরও নাই। মানে আমি ভাবছি যে তদন্ত হচ্ছে, আমাকে তো জানাবে। ইন দ্য মিন টাইম আমি 71 ছেড়ে দিচ্ছি যে এই প্রতিষ্ঠান আমার দরকার নাই। হ্যাঁ, এই প্রতিষ্ঠানের জন্য এত প্রেশার নিচ্ছি, এত কিছু করছি, নাম হয়ে যাচ্ছে, এরকম মানুষজন ঘৃণা করা শুরু করছে যে আমরা আসলে সত্য কথা বলছি না, তারপরে তারা দাঁড়াবেও না পাশে, আমার দরকার নাই এই প্রতিষ্ঠান। আমি তখন হুন্নইয়া চাকরি খুঁজতেছি, তখন আমি ডিবিসিতে চলে আসছি। ডিবিসিতে আসার পরে অনেক পরে যে আমাকে থানার একজন মানুষ বলে যে আপনাকে তো কোর্টে যেতে হবে, কারণ হচ্ছে আপনি সাক্ষী দিতে যান নাই। কিসের সাক্ষী ভাই, আমি তো কোনো কিছু সাক্ষী হইনি। ম্যাডাম আমি তো জানি না, কিন্তু এরকম একটা ঘটনা আছে। তারপর আমি খবর নিয়ে দেখলাম তারা চার্জশিট দিছে, ওইটা কোর্টে উঠছে, ওইটা হিয়ারিং শেষ হয়ে গেছে, আমাকে জানাই নাই পর্যন্ত। ওরা চাইছে ওইটা অটো শেষ হয়ে যাক, এটার মধ্যে কোনো কিছু নাই। তাহলে ওই সময়টাতে আওয়ামী লীগও যদি ওন করে, বা আওয়ামী লীগ, ওরাও তো সব কিছুর মধ্যে ছিল,
আমি কতজনকে ফোন করেছি তখন যে এটা কারা করেছে এটা একটু খুঁজে বের করেন, বা কতজনকে ফোন করেছি যে এটা হচ্ছে আপনারা আমাকে একটু ফেসবুকে লিখে দেন যে এটা ঠিক হচ্ছে না। কারণ আওয়ামী লীগের তো বিরাট বাহিনী ছিল, এই যে এখন দেখলেই তো আপনি বুঝেন বিরাট বাহিনী তাদের, হ্যাঁ, কাউকে ধসায় ফেলার জন্য তারা যথেষ্ট। তারা কিন্তু আমার পক্ষ হয়ে একটা কথা কোনোদিন লেখে নাই। তো তখন আমার মনে হয়েছে যে অ্যাকচুয়ালি আপনি যে বললেন না যে হ্যাঁ আমার আইডিওলজিক্যাল জায়গা থাকতে পারে, আপনার আইডিওলজিক্যাল জায়গা থাকতে পারে, কিন্তু পলিটিক্যাল জায়গায় আমার কেউ নাই আমার সামনে যে ভালো করবে। আমি যে দল নিরপেক্ষ মানুষগুলো আছে যে ও ভালো করতেছে ওরে যা ভোট দিব, আমি হচ্ছে সেই দল নিরপেক্ষ মানুষদের একজন, কারণ আমি সবাইকে দেখে ফেলছি। এটা খুবই দুঃখজনক যে প্রতিষ্ঠানের কর্মী যখন বিপদে পড়েন তখন ওই প্রতিষ্ঠান পাশে না দাঁড়ানো, এখানে ভয়ঙ্কর রকমভাবে এক ধরনের কষ্ট তৈরি হয়, অভিমান তৈরি হয়, এবং ডেফিনেটলি প্রতিষ্ঠানকে তো আমরা ওন করি, প্রতিষ্ঠান আমাদের কাঁধের উপরে থাকে, কর্মীদের কাঁধের উপরে থাকে, এবং ওই কাজটা যখন আমরা সরিয়ে নিই প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয় ডেফিনেটলি। আপনার গল্পের সাথে আমার ব্যক্তিগত জীবনের কিছু গল্প মিলে যাচ্ছে, বাট ওটা তার ডেফিনেটলি আপনি কোনটা সকল হয়তো আমি সকলে আপনি নিশ্চয়ই বলবেন, আমি নিশ্চয়ই করব। তো আপনি রিসেন্টলি এখানে তো ভালোই হচ্ছিল, এখানে আবার ছেড়ে দিলেন কেন? আচ্ছা, সেটা হচ্ছে ওইটার আলাদা গল্প যে যখন আমি করলাম তখন আমার মনে হলো আমি যেখানে ওইখানে নানা ধরনের মধ্যে চেয়েছি, তো আমার মনে হচ্ছে যে আমি আমার একটা প্রতিষ্ঠানে কাজ করতে চাই যেখানে আসলে এই কেওয়াজটা নাই, আমি শান্তিমতো একটা শো করব, রিপোর্টিং করব বা বসগিরি করব, যেখানে আসলে এক্সট্রিম কিছু নাই। হ্যাঁ, আমি এক্সট্রিম থেকে বের হতে চাইছি। তো আমি যখন ডিবিসিতে কাজ করি, মঞ্জু ভাই খুবই ভালো, মানে খুবই ভদ্র মানুষ সব কিছুর মধ্যে। আমি ছোটো করি, কোনো রকমের সমস্যা নেই, কাজ করি কোনো রকমের, এটাতে সমস্যা নেই। তবে একটা জিনিসে ছিল, আমি এখানে এসে বুঝতাম যে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছাকাছি, তিনি তো তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছাকাছি যাই, বা কোর জায়গায় যাই, বা পিএম কার্ড আমার হোক, এটা তারা চায় না। এটা ৭১-ও আমি দেখেছি। হ্যাঁ, পিএম কার্ড তারা পায় যারা খুব আস্থাভাজনের জায়গা থাকে, তারা চায় না। আমি কিন্তু চেয়েছি, কারণ আমার সাংবাদিকতা জীবনে ওইটাই শুধু বাকি ছিল যে কিন্তু আমরা যখন স্ক্রিনে দেখতাম যে উইথ ডিউ রেসপেক্ট তার অত্যন্ত সম্মানী মানুষ, কিন্তু আমি জনগণের পার্সপেক্টিভের জায়গা থেকে বলছি, মানুষ তো ভালো চোখে দেখছে না এই নির্লজ্জতা, এই এক ধরনের একদম আমার কাছে এই জায়গাটা কি ওনারা বুঝতেন না, ওনাদের ফিগার জায়গা থেকে ওনারা বুঝতেন না। এবং আসার পর আমি বললাম, ওই যে বাবু ভাইয়ের কিন্তু ভীষণ রকমের কি বলবো, উনি বস ছিলেন না, ওনার সাথে যে আমরা ঝগড়া করতে পারতাম, উনি যখন ফিরতেন আমরা ইচ্ছা মতো বলতাম, বাবু ভাই এটা কি করলেন আপনি, মানে এটা কেন, আপনার মতো একটা মানুষ যে কেন, তখন উনি দাঁড়িয়ে বলতেন, এটা তোমরা বুঝবা না, এটা করতে হয়, এটা কোনোদিন একদিন বুঝাবো তোমাদের, যদি আমার সেই বোঝা তো আমরা এখন বুঝতে পারছি। স্বাভাবিক, এটা তো ওনার জন্য ভীষণ রকমের কষ্টকর হয়েছে না। উনি কিন্তু আমার কাছে খারাপ লাগে কি মনে, আপনি যখন শুরু করেছিলেন 2005 সালে, 2005-এর পরে, তখন 2005-এর পরের মিডিয়াটা অন্যরকম। আমরা টেলিভিশনে কি করছি সেটার কমেন্টসে এসে মানুষ বলে যে তোমারটা এটা ভালো লেগেছে, এটা ভালো লাগে নাই। আর যারা ওখানে ছিলেন তারা তো বর্ষিয়ান, তারা বিভিন্ন রকম অভিজ্ঞতায় অভিজ্ঞ, মানে তারা কি এতটা ব্লাইন্ড হয়ে গিয়েছিলেন যে নিউট্রাল পয়েন্টের কোশ্চেন কোনটা সেটা একজন প্রধানমন্ত্রীকে করা যায় না। মানে আমরা কি বাংলাদেশটা আবার চাই কিনা, এই প্রশ্নটাও রাখতে চাই আমাদের, আমাদের অন্তত একজন প্রধানমন্ত্রী আসুক যাকে আমরা খুব বোল্ডলি জনগণের হয়ে নিরপেক্ষভাবে প্রশ্ন করতে পারবো। আমি আপনার কথা এই কারণেই একমত, যখন আমরা এগুলো দেখছিলাম, ধরেন ওনারা তো আমাদের অগ্রজ, হ্যাঁ, সাংবাদিক বলতে ওই ফেস্টগুলি দেখা যাচ্ছে, ফলে হচ্ছে আমি বুঝতেছিলাম যে সাংবাদিক ঘরানা একটা তীব্র ক্ষোভ তৈরি হচ্ছে এই দেশে, হ্যাঁ, ঘৃণা। তো এটা ধরেন আমি বিজেসি করতাম, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারে আমি নির্বাহী ছিলাম, ওই গ্রুপে আমি ইচ্ছে মতো ঝগড়া করেছি যে আপনারা কেন এটা করেন, হ্যাঁ, আপনারা কেন, এবং ওই জুলাই মাসে সেই ঝগড়াটা আমি করেছি তীব্র, যে আপনাদের জন্য আমরা বাইরে যেতে পারছি না, আপনারা কেন এরকম করেন। ওনাদের কোনো উত্তর ছিল না, যেটা করতে হয় না, হয়তো আমি ঠিক জানি না, ওনাদের কাছে আমি কোনো স্পষ্ট জবাব কখনো পাইনি। কিন্তু আমি চেয়েছি যে কখনো যে ওইখানে দাঁড়ায় আমি একটা কোশ্চেন করতে চাই তাকে, এটা আমার সাংবাদিকতা জীবনের একটা ছিল, কি বলে এই কাজ থাকে না যে আমি ক্রাইম করলাম, আমি এই বিট করলাম, আমি উপস্থাপনা করলাম, আমি যে পিএমকে সরাসরি একটা প্রশ্ন করতে চাই। আমার মনে হয়েছিল যে প্রশ্নটাও যে প্রশ্ন হয়, আমি একদিন যে এটা করতে চাই, হ্যাঁ, যে আপনি আপনি সেই, আপনি মহামান্বিত, আপনি ম্যাজিক্যাল, আপনি এগুলোর বাইরে যে একজন প্রধানমন্ত্রীকে কোশ্চেন করা যায়, কিন্তু ওই সুযোগটার জন্য আমি যেতে চেয়েছি। হ্যাঁ, এবং এই যে আওয়ামী লীগ, আবার বলি আওয়ামী লীগের বলে আমি বিরাট আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলাম, হ্যান ত্যান, এই আশরাফুল আলম খোকনই কিন্তু এপিএস হিসেবে না, সরি, প্রেস সেক্রেটারি হিসেবে, সহকারী প্রেস সেক্রেটারি, উনি ছিলেন বোধহয় 8 বছর বা 9 বছর। এর মধ্যে ৭১ টিভির 3জন রিপোর্টারকে উনি পিএম কার্ড দিয়েছেন, উনি কিন্তু কখনো আমাকে দেন নাই, নেভার এভার।
এবং একই সাথে সিভি জমা পড়েছিল তখন উনি যখন শুরুতে আসেন মানে 15-16 দিকে, যখন তৃতীয় আরেকজন রিপোর্টার ওখানে দরকার, মানে 2 জন করে ইয়ে করতে পারতো, ওনারা ভাবলো যে 3 নাম্বার রিপোর্টারও নেবে, তখন আমার আর ফারজানা রূপার সিভি একসাথে জমা দেওয়া হয়েছিল। আশরাফুল আলম খোকন ফারজানা রূপাকে পছন্দ করেছিলেন। তো এইসবের তো কিছু ক্যালকুলেশন কিছুই থাকে। আমি বলছি এই কারণে, কারণ আওয়ামী লীগের তারা বলছে যে আমি নাকি আওয়ামী লীগের নানা কিছু নিয়ে এখন লাল হয়ে গেছি। ঠিক আছে, আমি লাল কালা, আমি ভাই গোলাপি, আমার কোনো কালার নাই। সো হচ্ছে তারা এগুলো বলছে। তো আমি ধরেন আমি ডিবিসিতে যাওয়ার পরেও আমি একই কথা বলেছিলাম যে ভাই আমি একটু প্রধানমন্ত্রীর কার্ড চাই, আমি তাকে কিছু আমি তাকে প্রশ্ন করতে চাই, আমাকে দেওয়া হয় না এই কার্ড। এই ক্যালকুলেশনটা আমি জানি না। হ্যাঁ, আমি অনেক বোঝার চেষ্টা করছি, আমি অনেক কিছু হয়তো বুঝি, অনেক কিছু বুঝি না, কিন্তু এই যে কেন আমাকে কখনোই ওদিকে যেতে দেওয়া হয়তো আমি আস্থায় ছিলাম না তাদের কখনো, বা তারা হয়তো ঠিক সাহসটা করে উঠতে পারতো না যে ওখানে যে কি বলবে, তারপরে তো সব যায়, কারণ আমার চরিত্র তো সবাই জানতো যে আমি এরকম চাচা ছোলা টাইপের। আমি কিন্তু চেয়েছি, জানেন, পিএম কার্ড আমি চেয়েছি যে আমি জিতে চাই ওইখানে, আমাকে কেউ কখনো দেয় নাই। তো আমার কাছে লাগে যে এই যে ট্রল করে 16 বছর আমি নাকি আওয়ামী লীগ আমাকে স্টার বানাইছে, আওয়ামী লীগের খেয়ে পড়ে আমি মোটা তাজা হাতি হয়েছি, তারপরে আমি আমি আওয়ামী লীগের কাছ থেকে কি নিছি এটা কেউ বলতে পারে না। হ্যাঁ, নানা গল্প ছড়াইতেছে। আমি সেদিন দেখলাম একজন ছড়াইতেছে, উনি তো দিনের পর দিন যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে আশরাফুল আলম খোকনের রুমে যে বসে থাকতো, আমি নিজে দেখেছি। কোথা কনফিডেন্সের লেভেল দেখেন, বুঝছেন? অথচ আমি মানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিতরে কেমন আমি কখনো জানি না, আমি কখনো যাই নাই, কখনোই না। অনেকবার বলেছে যারা কাজ করেন, যারা সহকারী প্রেস সচিব হয়েছেন, তারা তো সবাই এই ঘরানার, মিডিয়ার ঘরানায়, তাদের অফিস তো সবার ভিতরে। অনেক যেতে বলেছেন যে চা খেয়ে যান, খেয়ে যান, আমি কখনো যাইনি, কোনোদিনও যাইনি আমি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনি বর্তমান প্রতিষ্ঠানে যেখানে ছিলেন? হ্যাঁ, তারপরে আমি বললাম যে আমি পিএম এখানে যে কিছু করছি আমাকে দেওয়া হলো না, আমি ওকে ফাইন উইথ দ্যাট, দিতে না চাইলে না দিবে, আমি আমার মতো করে কাজ করতাম, শো করতাম, ফাইন, ভালোই চলছিল সমস্ত কিছু। ঘটনাটা ঘটলো আসলে 5 তারিখের পর থেকে। 5 তারিখের পর থেকে যখন আসলে ছাত্রদের তরফ থেকে চাপ, বিএনপির তরফ থেকে চাপ, নানাজন তখন স্টেক হোল্ডার তৈরি হলো না একই সাথে। তো ওই সময়টা ভীষণ অস্থির হয়ে গেল চ্যানেল। হ্যাঁ, চাপের কারণে মনে করেন তখন তো জাহিদুল হাসান পিন্টু আমাদের এডিটর, প্রণব শাহ আমাদের এডিটর, মঞ্জুর ভাই আমাদের সিইও, এরা কেউ থাকতে পারবে না, ভিতর থেকেই এক ধরনের কেওয়াস তৈরি করা হলো যে এরা কেউ থাকতে পারবে না, কারণ এরা থাকলে প্রতিষ্ঠানে বাঁচায় রাখা যাবে না। ওকে ফাইন, তারা একে একে সবাইকে চলে যেতে হলো নানা কারণে, আমরা থাকলাম। এবং 5 তারিখের পর থেকে কিন্তু আমি 2 দিন পর থেকেই, মানে যেহেতু অনেক ভাঙচুর, অনেক কিছু অবস্থা খারাপ, 2 দিন পর থেকে কিন্তু আমি নিয়মিত শো করি। হ্যাঁ, কারণ আমি জানি যে আমার কোনো ক্রাইসিস নাই, আমি জানি যে আমি একা দাঁড়ানো যুদ্ধ করার একজন মানুষ, আমার কাছে কোনো পলিটিক্যাল পার্টিজের লাগবে না। এবং কেউ যদি একটা সিঙ্গেল ক্লিপও বের করতে চায় যে আমি প্রধানমন্ত্রীকে তেল দিছি, আমি দোষর হিসেবে কাজ করছি, আমি চলে যাব, কোনো সমস্যা নেই, কোনো চাপ। আমি কাজটা কন্টিনিউ করে যেতে চাই, আমি দেখতে চাই কোথায় যে থামে ঘটনাটা। হ্যাঁ, আমি কিন্তু শো করেছি এবং আমার প্রতিষ্ঠান কিন্তু সেটা নিয়ে কোনো রকমের অসুবিধার জায়গা তৈরি করে নাই। আমি ধরেন 5 মাস শো করেছি, আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। যখন আমার এখানে নতুন লোক আসা শুরু করলো, বিএনপি ঘরানার লোকজন যখন জয়েন করা শুরু করলো সবাই একে একে, তখন আমি বুঝলাম যে সিনারিও পাল্টে যাচ্ছে। আমি যাকে অ্যাসাইনমেন্ট দিতাম তাকে অ্যাসাইনমেন্ট এডিটর বানানো হইলো। হ্যাঁ, আমার সমসাময়িক পদ, তাতেও আমার অসুবিধা নেই, ছোটরা তো বাড়বেই, কোনো সমস্যা নেই। এবং খুব যে ছোট সে তাও না, আমার কাছাকাছি প্রায় 2 বছর 3 বছরে ছোট হতে পারে, হার্ডলি, অসুবিধা নাই। তো উনি হওয়ার সাথে সাথে ঠিক আছে আমরা সবাই মিলে কাজ করব। উনি যখন হইলেন তখন আমাকে বলা হলো যে এখন থেকে আর রিপোর্টারদের রিপোর্ট দেওয়া, রিপোর্টারদের সাথে যোগাযোগ, রিপোর্টারদের সাথে এগুলো করতে হবে না। তো আমি বললাম যে কেন? বলে না, হচ্ছে আরেকজন আসছে, ও একটু করুক, বুঝুক যে কীরকম করে হবে। ওকে ফাইন, আমার কোনো হিংসা জেদি জেলাসের জায়গা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই, ও যখন থেকে যাবে আমার কাছে যেন জিজ্ঞেস করে নেয়। এবং ওনাকেও আমি যা বললাম যে কোনো সমস্যা নেই। ওই সময়ে ডিবিসিতে 75 জনের প্রমোশন হলো দুম করে। হ্যাঁ, আমি অ্যাসাইনমেন্ট এডিটর এবং আমি এডিটোরিয়াল বোর্ডের সদস্য ডিবিসির, আমাকে না জানায়া, আমি জানিও না। 75 জন প্রমোশন হলে অবভিয়াসলি আমার হইল না। হ্যাঁ, আমার কোনো কিছুই হলো না, আমি কিছু বললাম না। হঠাৎ করে আমাকে বলা শুরু করলো, ওই চাপের ঘটনা তো ছিলই যে 5 মাস
বিএনপির অনেক নেতা আসলে ফোন দিয়েছেন, এটা ট্রু, কিন্তু ওইটা আসলে সামলানো হয়ে গেছে যে না এরকম কিছু না, এবং ওনারাও এক সময় যে এটা কোনো ব্যাপার না, আমি শো করছিলাম, হ্যাঁ চাপ ছিল, সত্য এটা। তো আমি হঠাৎ করে আমার অফিস আমাকে বলা শুরু করলো, অফিস তো আর একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, অফিসের কিছু মানুষ বলল যে না বোঝার কিছু নাই, বাইরে থেকে অসম্ভব রকমের চাপ, আপনি দোষর, এর জন্য আপনাকে দিয়ে শো করা যাবে। কে চাপ দিয়েছে, নাম বলতে পারবেন? তারপরে আমি কথা বলতাম যে কি হয়েছে, কারণ সবার সাথেই তো আবার মোটামুটি টক শোতে আসে যারা একটু বড় মাঝারি, সবার সাথে হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আমার কথা হয় না, হয়তো সালাউদ্দিন আহমেদের সাথে আমার কথা হয় না, কিন্তু আমি মোটামুটি তো চিনব কে এর কথা বলে, তার কথা বলে, তার কথা বলে, তার কথা বলে। হ্যাঁ, আমি বুঝি যে এগুলো আসলে এক্সকিউজ, তারা এখানে তাদের লোক বসাবে এবং তারা তাদের রাজত্বটা কায়েম করবে। এবং তারা একটা সময় করলো কি যে আমি তো ওই যে আমার শো নিয়ে তো কিছু যায় আসে না, আমি ফেসবুকে কথা বলি, আপনি যেটা আমাকে বলছেন ফেসবুকে কথা বললি তো টিভির চেয়ে মানুষ আপনাকে দেখে বেশি, কিন্তু কেন এটা অন্যায়ভাবে করা হবে? এবং আমার মধ্যে একটা ইচিং কাজ করছিল, আমি যদি এখন শো থেকে আমাকে বাদ দেয়, সকল কিছু বাদ দেয়, আমি প্রতিষ্ঠিত হয়ে যাবে আমি দোষর, কারণ তারা সেটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, আমি তো সেটা না, আমি কেন এই বদনাম নিব? হ্যাঁ, সো ইউ কুইট। হ্যাঁ, আমার কাছে মনে হলো আমি এই বদনাম নিব না। শুধু তাই করে নাই, ওইখান থেকে তারা ওইটা করার পরে তারপরে আমাকে রিপোর্টারদের কাছ থেকেও সরাই দেওয়া হলো। আমাকে কোনো অ্যাসাইনমেন্ট আমি শিট দেখতে গেলে, বা আমি যখন নিউজরুমে বসে রিপোর্টারদের ডিল করতাম যে তুমি এটা দিয়ে যাও, তোমার এটা কেন হয় নাই, সেইখানেও চিৎকার চেঁচামেচি করে আপনাকে নিউজরুমে আসতে হবে না। নিউজরুমে আমার একটা বসার চেয়ার ছিল, বললো বসতে হবে না, সেই চেয়ার অন্যকে দিয়ে এলো, আপনার উপরে রুম আছে, আপনি উপরে যে বসবেন। উপরের রুম আমাদের রেস্টের, মানে যার যার রুম থাকে রেস্টের জন্য, যে আমরা কিছু কাজ করবো বা শোয়ের আগে যেহেতু এত ক্যাওসের মধ্যে থাকা যায় না, ওইখান থেকে নিউজ রুমের কোনো ভাইবই বোঝা যায় না, কী হচ্ছে না হচ্ছে, ব্রেকিং চলতেছে না মারামারি হচ্ছে, আমাকে ওইখানে পাঠিয়ে দেওয়া হলো এবং পুরোপুরি ডিটাচড সমস্ত কিছু। এবং আমি তখন থেকেই আসলে খুঁজছিলাম যে আমার আসলে এখান থেকে বের হতে হবে, মানে আছে কি লাস্টে তো মেরুদণ্ডটাই, তাই না? আমি তো আমার ডিগনিটি লুজ করে আমি কোথাও, আমার চাকরির তো ঠেকা নাই। আমি শুধু ছিলাম এই কয়দিন এই কারণে যে আমি ওই ট্যাগ নিতে চাইনি যে প্রতিষ্ঠানটা থেকে আমার হচ্ছে আওয়ামী লীগ দেখে আমার চাকরি চলে গেছে। অথচ অদ্ভুতভাবে দেখেন আমার চাকরি চলে যাওয়ার পর আওয়ামী লীগ বেশি খুশি হয়েছে, মানে আমি এই রাজনীতি বুঝি না, রাইট? সো আমাকে যখন এটা করলো এবং ফাইনালি ওনারা যে আমাকে যেটা করলো, আচ্ছা ঠিক আছে কিছু তো একটা করতে হবে, আপনি একটা কাজ করেন, আমাদের দেশের সংবাদটা খুব খারাপ যাচ্ছে, আপনি দেশের সংবাদ দেখেন। এটা একটা চিন্তা হচ্ছে মুন্নি, মানে শুধু আপনি না, মানে আমরা যে গ্রাউন্ডে কাজ করছি সবাই যদি নিরপেক্ষ থাকতে চাই, ডেফিনেটলি আমরা কেউ না কেউ অন্তর থেকে কোনো না কোনো দল সাপোর্ট করি, কিন্তু যদি আমরা অন্যায়ের প্রশ্নে ছাড় না দিই আমরা আমাদের ব্যক্তিগত জায়গা থেকে, তার মানে কখনো কেউ আমাদেরকে মনে করবে আমরা হচ্ছে বামপন্থী, কখনো কেউ মনে করবে আমরা হচ্ছে ডানপন্থী, কখনো কেউ মনে করবে আমরা হচ্ছে মধ্যমপন্থী, আমরা আসলে কোনো পন্থারই না, এবং সব দিক থেকে বিপদ আসার সম্ভাবনা, সব দিক থেকে বিপদ, জানেন, সব দিক বললাম না যে আওয়ামী লীগের দোসর বানানোর চেষ্টা ডিবিসি থেকে করা হয়েছে, এবং যে কারণে আমাকে সাইড করতে করতে ওরা এসে আমাকে এক্সাইট করে ফেলছে এবং আমি বাধ্য হয়েছি চাকরিটা ছেড়ে দিতে, সেই দল আমাকে নিয়ে ট্রল করতেছে। মানে কি পরিমাণ প্যাথেটিক ঘটনা আপনি চিন্তা করেন। আমাকে নিয়ে ট্রল করবে ছাত্ররা যে ভালো হয়েছে যে তুমি এখানে, আমাকে নিয়ে ট্রল করবে বিএনপি যে ভালো হয়েছে তোরে খাইয়ে দিছি, হ্যাঁ, আমার এনে ট্রল করতেছে আওয়ামী লীগ, মানে আমি এটা বুঝলাম না। তো এই কারণে আমার আসলে ওনারা বলার চেষ্টা করছে আপনার, এবং আমি নামটাই কারণে বলছি না, থাক, মানে আমি কখনোই প্রতিশোধ পরায়ণ না, হ্যাঁ আমি কখনোই প্রতিশোধ পরায়ণ না, আমার কাছে মনে হয়েছে থাক নামগুলি না বলি। উনি একদম বিএনপির সর্বোচ্চ মানুষটার কথা বলে আমাকে মানে প্রেশার দিচ্ছেন, হ্যাঁ, যে উনি তাকে ফোন করে বলছে। কিন্তু বিশ্বাস করেন, মানে আমার তো বিএনপির সাথে খুব বেশি উঠা বসার, মানে আমার আওয়ামী লীগের সাথেও ছিল না, কিন্তু যারা টক শোতে আসতেন বা যাই হইতো না কেন, বা আমি তো দীর্ঘদিন পলিটিক্সটাকে দেখি, পর্যবেক্ষণ করি, তাদের কথা পর্যবেক্ষণ করি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ পর্যবেক্ষণ করি, তাদের অ্যাক্ট পর্যবেক্ষণ করি, যার নাম বলা হয়েছে আমার মনে হচ্ছে জীবনে কখনো সেই কথা বলবে না। তাহলে ধরেন আমি আমার জাজমেন্ট থেকে জানি যে বিএনপির এই সর্বোচ্চ নেতাটা এই কথাটা বলবে না আমাকে নিয়ে, হ্যাঁ, কিন্তু আমি যদি মনে করতাম যে এই লোক আমাকে নিয়ে এই কথা বলছে, আমার মধ্যে একটা বিষ ঢুকিয়ে দেওয়া না, আমি যখন কোনোদিন যদি বড় হই বা কিছু হই বা কোনো একটা জায়গায় থাকি, তখন তো আমি এই মানুষটার বিপক্ষে কথা বলবো, কারণ সে আমার চাকরিটা, আমার রিজেক্টটা, আমার বেড়ে ওঠাটা, আমার প্রফেশনটা নষ্ট করছে। তার মানে ওই মানুষটার সম্পর্কে বিষ কিন্তু ওনার দলেরই তথাকথিত দলের লোকরা আমার মধ্যে ঢুকাচ্ছে, এবং শুধু আমার মধ্যে না, এই পুরো সময়টাতেই তাই হচ্ছে, এবং তাই তারা করেছে। এবং আমার কাছে ফাইনালি মনে হয়েছে যে অ্যাকচুয়ালি দিস ইজ নট দ্য প্লেস টু সার্ভাইভ।
এক্স্যাক্টলি, এবং আমার মনে হয় যে এগুলো এক ধরনের অ্যালার্মিং, ছোট ছোট করে হলেও অ্যালার্মিং, এবং এই জায়গাগুলোকে কিওর আপ করাটা খুবই জরুরি আগামীর বাংলাদেশের জন্য। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মুন্নির পরিবার নিয়ে একটু শুনতে চাই, ছোটবেলা, বড় হওয়া, পড়াশোনা। আমি মূলত ডিফেন্স ফ্যামিলির মেয়ে, তো খুবই কড়া শাসনে মানুষ হয়েছি। বিএফ শাহিন আমার স্কুল কলেজ ছিল, জানেনি, খুবই জি। কড়া শাসন জি। সবসময়, মানে বাসাতেও করা, স্কুল কলেজেও করা, অসম্ভব। তো ওই কড়া থাকা অবস্থাতে আমার মনে হতো আমি কবে একটু ফ্রি হব, আড্ডা দিতে পারবো, এবং খুবই সারপ্রাইজিং লাগবে আপনার কাছ থেকে শুনতে, এবং হয়তো অনেকে বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্য যে আমি কলেজে পড়া পর্যন্ত আমার কলেজ বাসা এর বাইরে দুটো মার্কেট চিনতাম। এক আচ্ছা। হচ্ছে নিউ মার্কেট, একটা হচ্ছে ইস্টার্ন প্লাজা। ওকে। এই দুটো মার্কেটে আমার মা আমাকে সাথে করে নিয়ে যেত বলে, কিন্তু রাস্তার মাঝখানে যদি আমাকে নামায় দেওয়া হতো আমি নিশ্চিতভাবে হারায় যেতাম। মানে এই রকমের, এটা মোটেও একটা পজিটিভ দিক না, সকল বাবা মাকে বাচ্চাকে একটা নির্ধারিত, কিন্তু কোনো অজানা কারণে হোক, যাই হোক না কেন, ওই স্কুলিংয়েই আমরা বড় হয়েছি। তো যখন আসলে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি সাংবাদিক হিসেবে পরিচিত, কিন্তু সাংবাদিকতা বিভাগের না, আমি সায়েন্সের স্টুডেন্ট। আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি বোটানিতে পড়াশোনা করেছি, ওকে। এবং মাথার মধ্যে কখনো ছিল না যে আমি জার্নালিস্ট হব। জার্নালিস্ট হবেন, রাইট। আমার আসলে কিছুই ছিল না। আমি যেহেতু ছোটবেলার থেকে ভালো রেজাল্ট করতাম, মানে খুবই বাদর টাইপের ছিলাম, কিন্তু পরীক্ষার সময় দেখা যেত যে রেজাল্ট ভালো। তো যেহেতু অনেক রেজাল্ট ভালো, আমার বাবা মা মনে করতেন হ্যাঁ আমার এই মেয়ে তো যা চাবে তাই হইতে পারবে। তো তারা নিজেরা পছন্দ করলো যে আমি ডাক্তার হব। তো আমি যখন এইচএসসি আমার শেষ হলো, তখন আমাকে শুধু একটা মাত্র ফর্মে কিনে দেওয়া হলো, সেটা ঢাকা মেডিকেল কলেজের। ওহো। মেডিকেলে ভর্তি হওয়ার ফর্ম একটাই, কোনো ইউনিভার্সিটি না, কোথাও না, এটাতেই তুমি পড়বা এবং এটাই পড়বা, মানে স্পেসিফিক। তো আমি যেহেতু দীর্ঘ বছরের পর বছর এক ধরনের কড়া শাসনে মানুষ হয়েছি, তখন বোধহয় আমি জীবনের প্রথম বিদ্রোহটা করেছি, না আগে হয়তো করেছি যে এটা খাবো না, ওই বিদ্রোহ আমি এটা খাবো না, এই বিদ্রোহ প্রথম বিদ্রোহ যে কারোর জন্য। আর দ্বিতীয় বিদ্রোহ হচ্ছে ওইটা আমার, যে আমার মনে হচ্ছে যে আমি এখানে পড়বো না, যে কোনো কারণেই হোক। কারণ মানে আমার কাছে মানে ডাক্তার হওয়াটা কখনোই প্যাশন ছিল না। আমার কাছে ডাক্তার হওয়াটা মনে হতো যে সারাক্ষণ আমি কিছু অসুস্থ মানুষকে ডিল করছি, অনেক সেটা অনেক ভালো প্রফেশন, আমি ডাক্তারদের অসম্ভব শ্রদ্ধা করি, তাদের জন্য আমরা বেঁচে আসতাম, Definitely. শেষ পর্যন্ত তারাই আমাদের ভরসার স্থল এই দুনিয়াতে। জি। কিন্তু আমার নিজের কখনো হতে ইচ্ছা করতো না। আমার কাছে মনে হতো যে আমি যে ধরনের অস্থির মানুষ, ডাক্তার স্থির হতে হবে, ছুরি কাছিটা যখন ধরবে তার মাথা ঠান্ডা থাকতে, আর আমি সারাক্ষণ ব্যাঙের মতো করে তিন বিড়ি লাফাই, আমার মধ্যে কোনো স্থিরতা নাই। এবং আমার কাছে মনে হতো যে ডাক্তারি যদি পড়তে হয় তাহলে আমাকে প্রচুর পড়াশোনা করতে হবে। জি। আমি তো পড়াশোনা করতে চাই না, কারণ আমি পড়ছি, আমার কাছে এটা বোরিং লাগে এখন আমার কাছে। তো আমার বাবা মা আসলে স্পেসিফিক ছিল কাকে সে কী বানাতে চায়। আমি যখন এইচএসসিতে পড়ি তখন আমাকে ম্যাথ দেওয়া হয়নি, যাতে আমি অন্য কোনো দিকে না যেতে পারি, আমি যেন ডাক্তারই হই। তুমি বায়োলজিক্যাল সায়েন্স পড়বা, এই কারণে তুমি ডাক্তার হবা, তুমি কেন ম্যাথ নিয়ে অযথা একটা প্যারা নিবা, তুমি বায়োলজিক্যাল সায়েন্স পড়ো। আচ্ছা ঠিক আছে, পড়ছি। তারপর শেষ করার পর যেদিন আমার মেডিকেলে ভর্তি পরীক্ষা, তার আগে আমি দেখলাম হঠাৎ করে যে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি ফর্মের শেষ রেস চলতেছে। তো আমার ফ্যামিলিতে আমার বাবারা দুই ভাই, আমার একটা মাত্র চাচা, সেই চাচা আমাদের ভীষণ আদর করে, কিন্তু আমার বাবাকে ভীষণ ভয় পায়। তো আমরা দুজন, আমি চাচাকে যে বললাম যে চাচা আমি কিছুতেই মেডিকেলে পড়বো না, সে তো আটকে উঠলো, হ্যাঁ এটা তো অনেক কিছু হয়ে যাবে। আমি বললাম যে আপনি আমাকে একটা যে করেই হোক ফর্ম জোগাড় করে দেন ঢাকা ইউনিভার্সিটির। তো উনি আমাকে ফর্ম এনে দিলেন একটা, যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, একটা ফর্ম এনে দিলেন। সেই ফর্মে মূলত আমি পরীক্ষা দিয়েছিলাম, এবং যেহেতু আমার অন্য কোনো সাবজেক্টে নাই, আমি পড়াশোনার প্রিপারেশন নাই, আমি যেটাতে পেয়েছি আমি সেটাতেই ভর্তি হয়েছি। আমার কাছে মাথায় কেন যেন খেলছিল যে ইউনিভার্সিটিতে ভর্তি হলে আমি এই মুক্তিটা পাবো, এই যে কড়া শাসন, কড়া কিছু, এগুলোর মধ্যে আমাকে থাকতে হবে না। সো আপনি বোটানিতে পড়লেন, এবং আপনি চিন্তাও করেননি যে আপনি সাংবাদিকতা পেশায় আসবেন? অবশ্যই না, আমার মাথার কোথাও ছিল না। সো এই স্টোরিটা কিভাবে আসলে আচ্ছা, যাত্রা? স্টোরিটা একটা ডিফারেন্ট স্টোরি এবং মজার স্টোরি। তো আমি যখন বোটানিতে পড়ি, যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, তখন আমি একটা আনন্দ পেয়ে গেছি যে সবাই আড্ডা দেয়, আমি বেশিরভাগ সময় আড্ডা দিই। কার্জন হলে আমার ক্লাস, আমি কলা ভবনে এসে আড্ডা দিই, হ্যাঁ, কারণ কার্জন হলে সবাই তো প্র্যাকটিক্যাল নিয়ে ব্যস্ত। আমি করি দুপুর পর্যন্ত ক্লাস মতে করি, তারপরে প্র্যাকটিক্যাল সময়টা পুরা সবসময় বাঙ্ক দিয়ে আমার যেহেতু কলা ভবনেই বেশিরভাগ বন্ধু, এবং ওরাই আড্ডাবাজি করে, ওরা মজা করে, আমি সারাক্ষণ মানে মজার মধ্যে থাকতে পছন্দ করি, যে যেখানে আড্ডা হচ্ছে ওদের সাথে এসে আড্ডা দিতাম সারাক্ষণ। এবং আমি তখন ইউনিভার্সিটিতে পড়া অবস্থা হয় না যে সবাই ভাবে আমি বড় হয়ে এটা হইতে চাই, আমার টার্গেট এটা, আমি চাকরি করবো, এটা ওরকম না। আমার কাছে একটা সেটা মনে হতো যে
আমি অ্যাকচুয়ালি এমন কোনো কিছু করতে চাই না যেটা আমাকে কোনো কিছুতে টাইপড করে ফেলবে। মানে আমি সকাল 9টার সময় আমাকে অফিসেই যেতে হবে, আমি মরে গেলেও 9টার সময়েই উঠতে হবে, তারপরে আমাকে 5টার সময় 6টা পর্যন্ত অফিসে থাকতে হবে, এই যে ধরাবাধা নিয়ম, আমি এইটা অন্তত করতে চাই না। এইটা আমার মাথায় ছিল, আমি এটা কখনো করব না। কি করব সেটা আমি জানি না, লাফাঙ্গাগিরি করে বেড়াই সারাদিন করে বেড়াই। তো ও একদিন হয়েছে এরকম করে আড্ডা দিচ্ছি, তখন আশরাফুল আলম খোকন ছিলেন চ্যানেল আয়ের সাংবাদিক। আচ্ছা, আমরা যখন বন্ধুরা আড্ডা দিচ্ছি তখন আশরাফুল আলম খোকন ওইখানে আসলেন। মানে উনি হয়তো বা তখন বোধহয় ইউনিভার্সিটির সাংবাদিক সমিতির কিছু ছিলেন তিনি, মানে প্রেসিডেন্ট সেক্রেটারি বা নাও হতে পারে, উনি ছাত্রলীগের সাথেও যুক্ত ছিলেন। উনি যখন আসলেন, উনি ওই যে আমাদের সকলের সাথে উনি পরিচিত, বসলেন, আমার একটুখানি দেখা হলো। তখন আমি দেখলাম যে উনি চ্যানেল আয়ের সাংবাদিক। হ্যাঁ, চ্যানেল আয়ের সাংবাদিক, এবং মোটামুটি তখন যারা টিভি দেখে ওনাকে চেনেন, কারণ উনি খুবই রিপোর্টিং করেন, এটা করেন। তখন আমি দেখলাম, দেখার পর তারপরে আমার কাছে মনে হলো তখন বাজে বিকেল 5টা, মানে 4:30 5টা এরকম। আমি বললাম এই মানুষের চাকরি, আবার এখানে বসে আড্ডাও দিচ্ছে, এটা তো দারুণ কিছু। হ্যাঁ, এর তো অফিসে কোনো রকম প্যারা নাই। তারপরে ওইটুকুই আমার মাথার মধ্যে ঢুকলো, আরে এ তো চাকরি করে, একে টিভিতেও দেখা যায়, আবার একে তো অফিসে বসে থাকতে হয় না। তখনও টেলিভিশন আমার কাছে এত ক্লিয়ার না যে অ্যাকচুয়ালি কি। ওইটা আমার কাছে একটু একটু মাথায় ঢুকছে। ঢোকার পরে তারপর আমার আরও কিছু বন্ধু আছে, বোরহানুল হক সম্রাট, এই সেই, এদের সাথে আমাদের সার্কেল দেখে মনে করি আরে তাদেরও তো একই অবস্থা, খুব মজা, সারাদিন আড্ডা দিচ্ছে, তারপরে যে একটু সাংবাদিকতা করছে, আবার একটু অ্যাসাইনমেন্টে যাচ্ছে। ওইটাই আমার মাথায় ঢুকলো। নট দ্যাট আমি সমাজ সেবা করব, দেশ সেবা করব, দেশ উদ্ধার করবো, আমার মাথার মধ্যে এটা ছিল না। আমার মধ্যে ছিল আমি ইউনিভার্সিটি পড়ার পর যেহেতু আমি একটা কিছু করবো, এরকম মজার কিছু করব যেটা আমাকে মজা দেবে। ওইখান থেকে মূলত আমার সাংবাদিকতা হওয়ার শুরুটার, মানে ওইটা মাথার মধ্যে আসার। সো আপনি ফার্স্ট জয়েন করলেন কোথায়? সংবাদে, সংবাদ, দৈনিক সংবাদে। ওকে, কত সালের গল্প এটা? এটা 2006-এর গল্প, 5-এর গল্প, 2005-এর গল্প। ওকে, 5-6, হ্যাঁ। কতগুলো প্রতিষ্ঠান আপনার কাজ করা হয়েছে আজ অব্দি? অনেকগুলি, আমি যদি সিরিয়ালি বলি ধৈর্য ধরে শুনেন। হ্যাঁ, আমার এইসব ব্যাপারে এটা আমার কাজ, প্লিজ। পত্রিকা থেকে ধরবো নাকি টেলিভিশন থেকে? টেলিভিশনে যদি বলি, সবকিছু মিলিয়ে বলতে পারেন আপনি। পত্রিকায় হচ্ছে আমি যখন সংবাদে জয়েন করি তখন আমাকে নাইমুল ইসলাম খান তার প্রতিষ্ঠানে জোর করে নিয়ে গেছিল, কারণ তার তখন ওই যে প্রথম আমাদের সময় আসে আর কি। হ্যাঁ, উনার ওইখানে একটা ট্রেনিং করতে গিয়েছিলাম। ওনার কি যেন মনে হয়েছে যে আমি এখানে কাজ করতে পারবো, আমার মতো মানুষই তার দরকার। তো উনি মোটামুটি বুলবুল ভাইয়ের সাথে একটু ঝগড়াঝাটি করে যে আমি কয়দিন ওকে রাখতে চাই। তো উনি আমাকে তখন ওই 2005 থেকে বোধহয় আমি 6-7 মাস ওনার সাথে কাজ করেছি। তারপর আবার বুলবুল ভাইয়ের সাথে ঝগড়া করে সংবাদে চলে আসছি, যে না আমি তো সংবাদের মানুষ, আসলে আমি ওখানে কাজ করতে চাই না। তারপর সংবাদ, তারপর আমার ইটিভি, তারপর আমি আরটিভিতে কাজ করেছি। আরটিভিতে কাজ করার সময় যমুনা টেলিভিশন ফার্স্ট আসলো। যমুনা টেলিভিশন খুবই বৃহৎ পরিবেশের, আপনি জানেন যে খুবই আমরা মানে খুবই ছিলাম যে ওইটা আসলো। যমুনা টেলিভিশন তো 2 বছর আসতে পারলো না, আমাদের একদম বসে থাকতে হয়েছে। এবং আমি অবশ্যই বলবো যে উনি মারা গেছেন, নিশ্চয়ই আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। এবং আমি শুনেছি উনি বেরোতে দেন নাই কাউকে ওখান থেকে, বলেছেন দেন নাই, সবাই থাকবে বেরোতে এখানে, সবাই থাকবে, এবং অদ্ভুতভাবে উনি সবাইকে বেতন দিতেন, নিয়মিত বেতন দিতেন। আমরা অনেক ফ্রেন্ডরা ছিল, ইভেন দেবাশিসের কথা বলছিলাম, দেবাশিসও বোধহয় ছিল। হ্যাঁ, নিয়মিত বেতন দিতেন উনি, কিন্তু কোনো ইয়ে করতেন না, কারণ উনি আসলে ধৈর্য ধরতে চাইছেন যে এই টিমটাকে উনি হারাতে চান না। পরে তো আমরা কাজ না পেলে কি হবে, ফ্রাস্ট্রেটেড হব, হ্যাঁ কি করব, চলে যাব। তো ওইটাতে চলাকালীন অবস্থাতেই আমি কি বলে এটাকে, চ্যানেল 24-এ এসে যখন একটু ছাড় হয়ে যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে এটা আর আসবে না, তোমরা যার যার মতো করে ইয়ে করতে পারো, তখন চ্যানেল 24-এ জয়েন করলাম। যে তখন হাসনান খুরশেদ ভাই হচ্ছে ওইটার ইডি বোধহয় বা হেড অফ নিউজ। আমরা যে জয়েন করলাম কয়েকজন, হিমেল, শাহরুখ, আমি, শাকিল ভাই, জুলহাজ ভাই, এটা এক ধরনের টিম, মানে একটা বড়সড় টিম। ফাহিম ভাই, যমুনা টেলিভিশন যে এখন ফাহিম, তালাত ভাই, সবাই যে আমরা চ্যানেল 24-এ জয়েন করলাম। করার পরে ওইটা আমরা যখন জয়েন করেছি তখন ওইটা নিউজ চ্যানেলই হওয়ার কথা ছিল। তারপরে হঠাৎ করে কেন জানি আজাদ ভাই বা হাসান খুরশেদ ভাইয়ের মনে হলো যে এটা আসলে তারা প্রোগ্রাম চ্যানেল বানাতে চান, হয়তো কনফিডেন্স নাই বা কিছু একটা হলো, কারণ হাসান খুরশেদ ভাই তখন এনটিভি থেকে গিয়েছে এবং বেশিরভাগই হচ্ছে একটা মিক্সড চ্যানেলের মানুষজন। তো ওই চ্যালেঞ্জটা নিবে কি নিবে না তারা হয়তো বা একটু শেকি হয়ে গেল। তো ওনারা সিদ্ধান্ত নিলেন যে ওইটা নিউজ চ্যানেল হবে না। নিউজ চ্যানেল না হওয়ার কারণে তারপর আমরা কয়েকজন মিলে ঠিক করলাম। তখন ইন দ্য মিন টাইম 71 টিভি এসছে। তো বাবু ভাইয়ের সাথে আমার মূলত পরিচয়, ইটিভিতে বাবু ভাই একটা 21-এর রাত করতেন, যেটা সামিয়া জামান অ্যাঙ্কর ছিলেন, ওইটার প্রডিউসার ছিলেন হচ্ছেন বাবু ভাই।
মূল প্রডিউসার। জি। তো ওইখান থেকে উনি একটু একটু চিনতেন। তারপরে যখন যমুনা টিভি আসে তখনও আমরা যেহেতু জয়েন করি, উনি তখন কনসালটেন্ট হিসেবে ওখানে কাজ করেন, উনি একটু চেনেন। তো উনিও মানে দেখে রেখেছিলেন যে ওনার টেলিভিশনের জন্য উনি কাকে কাকে চান বাকি। তো উনি তখন ডাক দেওয়া শুরু করলেন যে আমাদের এখানে জয়েন করো। তখন আমি ৭১-এ গেলাম। ৭১-এ তো আমি দীর্ঘ বছর থেকেছি। 2017-তে 16-তে যখন নিউজ 24 আসে, আমি তখন প্রথম ৭১ থেকে চলে যাই নিউজ 24-এ, যে আমি জয়েন করি। কিন্তু ওই সময়ও ভীষণ চাপ ছিল, কারণ বাবু ভাই আসলে তার ফেস কোথাও সেল করতে দিবে না। মানে এটা ভীষণ রকমের, আপনি জানেন যে স্টেশনে এক ধরনের প্রতিযোগিতা চলে, আমার ফেস তোমার ফেস, তুমি এটা করবা না, তুমি তাকে নিবা না, এই ধরনের চলে। তো নঈম নিজাম ভাইয়ের সাথে বাবু ভাইয়ের ভীষণ ওই সময়টা একটা কেওয়াস তৈরি হয়ে গেছে, আমি আর সামিয়া রহমান চলে যাওয়ার কারণে। তারপরে মোটামুটি এক ধরনের যুদ্ধ বিগ্রহ করে আবার বাবু ভাই আমাকে নিয়ে আসলো, যে না এইটা আসলে পরিচিত ফেস হয়ে গেছে ৭১ হিসেবে, ওইখানে তুমি ইয়ে করো না, অন্য মতো করে অন্য কেউ। তো তখনও তো আসলে নিজের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এত স্ট্রং ছিলাম না। তবে তখন আমার আসা উচিত হয়নি। আমি যাওয়ার পরেই বুঝতে পেরেছি যে আমার আসলে আসা ওইখান থেকে উচিত হয়নি। বাবু ভাই ওর যাই করুক না, কারণ আমাকে তো আর কোলে তুলে নিয়ে চলে যেতে পারবো না। হাইস্ট কি করতে পারবো, আমার চাকরি চলে যাবে, তখন অন্য জায়গা থেকে চলে যাব বা কিছু একটা হবে। ৭১ থেকে সামনে অন্য কোথাও জয়েন করেছিলেন? মাঝখানে যখন ৭১ থেকে 24-এ গিয়েছিলাম, ওই তখনকার কথাই আবার 24 থেকে আবার ৭১-এ যখন নিয়ে আসলাম, তখন আমার মনে হলো যে ৭১-এ আসাটা উচিত হয়নি। আসাটা আমার মানে যেই পাত্র ত্যাগ করেছে সে পাত্রে ফেরা যাওয়া ঠিক হয়নি। কারণ আমি যখন গিয়েছি, যেহেতু আমি নিউজ 24-এ অনেক বড় পদে গিয়েছিলাম, আমাকে যখন নিয়ে আসতে হবে বড় পদটাই তো ইয়ে করে নিয়ে আসতে হবে। তো বাবু ভাই যখন ওটা করেছিলেন, যেহেতু আমরা ৭১-এ মোটামুটি সমসাময়িক ছিলাম, তো অন্যরা তখন না কেন ওকে, যা হয় আমাদের মিডিয়াতে, ওকে কেন বড় পদ দিতে হবে, ওকে কেন আমরা মানবো, হ্যান ত্যান নানা বিদ্রোহ। সো নানা বিদ্রোহের মাঝখানে আমি কেন এই কেওয়াসের মধ্যে আসলাম, আমার তখনই মনে হয়েছে যে মানে কেন দরকার ছিল না। তো ওই ক্রাইসিসে আমাকে অনেক সময় কাটাইতে হয়েছে ওইখানে, মানে ওইখান থেকে কাম ব্যাক করতে মোটামুটি আবার 2 বছর সময় লেগেছে। কারণ শো করতে দেওয়া হতো না, ইয়ে করতে দেওয়া হতো না, এক ধরনের তীব্র গ্রুপিং তারা তৈরি করে ফেললো যে আমাকে কিছু করতে দেওয়া হবে না। এবং তার নাম না বলি, আমি বিপদে পড়া মানুষের কথা না বলি কখনোই, কারণ বিপদে যে থাকে প্লিজ আল্লাহ সহায় হোক, তখন আর নতুন কিছু বলে তার বিপদ না বাড়ায়। কিন্তু ওই সময় ভীষণ রকমের আমি তার দ্বারা হয়েছে, টর্চার হয়েছে, হ্যাঁ, কোনো কিছু করতে দিবে না। তো আস্তে আস্তে যখন একটু কাম ব্যাক করার ক্ষেত্রে একটা শো অন্তত করো, তখন করার সময় তারপর আমি তখন থেকে ভাবতাম যে অ্যাকচুয়ালি এখানে আমার টেকা হবে না, আই মাস্ট মুভ অন, যে কোনো জায়গায় আমাকে চলে যেতে হবে। তো তখন হয় কি, যেহেতু বাবু ভাইয়ের একটা প্রভাব তো মিডিয়াতে ছিল, যখনই ৭১ থেকে কোথাও যাওয়ার কথা হতো সবাই বলতো আচ্ছা বাবু ভাইয়ের সাথে কথা বলি, স্বাভাবিকভাবে। কারণ মানে আমার জন্য কেন আপনার সাথে সম্পর্ক নষ্ট হবে, মানে আমি তো কারোর এত খাতিরের মানুষ না যে হ্যাঁ তুমি আসো, আমি বাবু ভাইয়ের সাথে লড়ে তোমাকে নিয়ে আসবো। শুধু ওই স্ট্যান্ডটা নিয়েছিল নঈম নিজাম ভাই, যে যাই হোক আমি তোমাকে ইয়ে করবো। কিন্তু আমি আসলে ওনার জন্য সরি ফিল করি যে আমি ওনার ক্ষেত্রে এটা রাখতে পারি না এই কথাটা। তো এটা করে নাই, কিন্তু তখন থেকে আমি খুঁজতেছিলাম যে আমি আসলে আমার কাছে আমি আসলে পরিবেশটা চাই যে কাজ হোক, এইগুলোর মধ্যে আমি নাই যে কে কি হচ্ছে না এটা নিয়ে। তো আমি যখন তারপরে আমি 2022-এ ওইখান থেকে সুইচ করে আমি আবার ডিভিসিতে এসে জয়েন করি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মুন্নি, আপনি অনেক বোল্ডলি আজকে এই অনুষ্ঠান ফেস করেছেন। আপনি যতটা বোল্ডলি বলেছেন ততটা বোল্ডলি এই অনুষ্ঠান প্রচার হবে কিনা আমার সন্দেহ আছে, এবং আমার এই কথাটুকু থাকবে এখানে। আমি আপনাকে ধন্যবাদ জানাই। সামনের দিনগুলো সুন্দর হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমরা নিজের কাছে যাতে অনেস্ট থাকি, এবং নিজের কাছে অনেস্ট থাকলে আমাদের জীবনী শক্তি ফুরিয়ে যাবে না, এটা অন্তত আমরা বলতে পারি। আপনার জন্য অনেক শুভকামনা থাকছে। অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। শেষ হলো আজকের অনুষ্ঠান। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।